ইভিনিং শোটা ভাঙতে ভাঙতে 8:45 হলো। প্ল্যানটা করাই ছিল 3 জনের। সন্ধ্যা 7টা থেকে যে টিউশনটা ছিল সেটা যে আজ হবে না তা হপ্তাখানেক আগেই জানা হয়ে গিয়েছিল। প্ল্যানটা তৈরি হয়ে গিয়েছিল তখনই। মাল্টিপ্লেক্সে ইভিনিং শোতে দারুণ একটা মুভি চলছে। পৃথাই প্রোগ্রামটা সাজিয়েছিল। শোন, বর্তমানে আমাদের কলকাতার যা পরিস্থিতি তাতে ঘরে বলে কোনো মতেই মুভি দেখতে যাওয়া যাবে না। আর সত্যি বলতে কি, আমারও কেমন গা ছমছম করে আজকাল। যা ঘটলো সেটা ভাবলেই বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠছে। আমার মা তো এই রাতের টিউশনটাও করতে বারণ করেছে আমাকে। ঘরে ঢুকতে ঢুকতে রাত প্রায় 9:30-10টা হয়ে যায়। ফেরার সময় বাবাকে দেখি ঠিক মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। কিন্তু এই টিউশনের নাম করে মুভিটা অন্তত দেখাই যায়। তোরা প্লিজ ঘরে কেউ কিছু বলিস না। মুভি শেষ হবার ঠিকঠাক কমিউনিকেশন পেয়ে গেলে 9:15 মধ্যেই ঘরে পৌঁছে যাব। অভ্র একটু মৃদু আপত্তি করার চেষ্টা করেছিল। শোন পৃথা, আমাকে বরং বাদ দে তোরা। তুই আর লাবণ্য দুজনেই বরং দেখে আয়। দেখ, এই কঠিন পরিস্থিতিতে তোদের মতো দুজন মেয়ের সাথে আমার একা মুভি দেখতে যাওয়া মনে হয় ঠিক হবে না। যদিও কিছুই হবে না, তবুও সামান্য কিছু ঘটলেই সবাই আমার দিকেই আঙুল তুলবে। আর জানিসই তো, আমার বাবা সরকারের পদস্থ অফিসার। পরিবারের মান সম্মানের কথাও আমাকে মাথায় রাখতে হয়। চমকে উঠেছিল বাকি দুজনেই। একটা উঁচু গলায় মুখ খুলেছিল লাবণ্য। তুই তো এমন মেনি মুখ ছিলি না অভ্র। এটা ভুলে যাস না রে যে আমরা সেই ছোটবেলার বন্ধু। তোর এই কথা তো বন্ধুত্বের সংজ্ঞা পাল্টে দেবে। আর খামোখা তোর দিকে আঙুল উঠবে কেন রে? শেষমেশ রাজি হয়েছিল অভ্র। বাড়িতে যাতে বুঝতে না পারে সেই মতো 3 জনেই রোজকার মতো টিউশনের ব্যাগটা সাথে রেখেছিল। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু বাঁধ সাধল প্রকৃতি। হয়তো প্রকৃতি দেবী এই 3 জন তরুণ তরুণীর মিথ্যাচারটা মেনে নিতে পারেননি। হল থেকে বেরিয়েই দেখা গেল যে আকাশের মুখ গোমড়া আর বেশ ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। এদিকে যখন বাড়ি থেকে বেরিয়েছিল বেশ ঝকঝকে আকাশ। ছাতা নেওয়ার কথা মাথাতেই আসেনি। আসলে শরতের মেঘের মেজাজটাই এমন, যেখানেই দাঁড়ায় উজাড় করে ঢেলে দেয়। তবে এই বৃষ্টি মনে হয় বেশিক্ষণ স্থায়ী হবে না। সেই ভরসাতেই 3টে এগরোলের অর্ডার দেয় 3 জনে। কিন্তু আজ বোধহয় আকাশের মনে অন্য কিছু মতলব ছিল। উত্তরোত্তর বৃষ্টির বেগ বেড়েই চলেছে। বিদ্যুতের ঝলক আকাশের বুককে ফালা ফালা করে চরম অট্টহাসি হাসছে। আর সাথে সাথেই তীব্র কান ফাটানো আওয়াজ কানে তালা ধরিয়ে দিচ্ছে। সাথে একটা দমকা হাওয়ায় অস্তিত্বও টের পাওয়া যাচ্ছে না যেন। পই পই করে বারণ করেছিলাম তোদের। অভ্র এবার রীতিমতো বিরক্ত। তখন তো শুনলি না, নে এবার বোঝ ঠেলা। আমার ঘরে বাবা কিন্তু আমায় দারুণ বকবে। এই সিচুয়েশনে এমন হঠকারী সিদ্ধান্ত নিতে তোদের আটকালো না। পারলে মোবাইলগুলো সুইচ অফ করে দে, নয়তো ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলার জন্য তৈরি হ। বলতে বলতেই পৃথার মোবাইলে কল ঢুকলো। মায়ের গলা রীতিমতো উদ্বিগ্ন। তোকে বারংবার বারণ করেছিলাম বাবু যে এই সন্ধ্যার টিউশনটা ছাড়। এখন কি হবে বলতো? এদিকে ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গেছে। তোর বাবাও আজ অফিস ফেরত তোর ছোট পিসির বাড়ি গেছে আর বলেছে কাল অফিস করে একেবারেই বাড়ি ফিরবে। বুঝছিস তো আমার অবস্থা? নিজে যখন মা হবি এই অবস্থাটা উপলব্ধি করতে পারবি। আমাদের এদিকে তো রাস্তায় 1 হাঁটু জল, দেখছি তো জানলা দিয়ে। আমার কিন্তু বুকের ভেতর হিম হয়ে আসছে বাবু। তুই ঠিক কোথায় বলতো? আমরা সবাই স্যারের ঘরেই বসে আছি মা। বাস এখন চলছে না, ক্যাব সার্ভিসও কাজ করছে না। তবে তুমি চিন্তা করো না মা, অভ্র তো আমাদের ওদিকেই থাকে, ওর সাথে ঠিক চলে যাব। লক্ষ্মী মা আমার, একদম চিন্তা করো না, আমরা সবাই ঠিকঠাক আছি। ফোনটা কাটার আগে পৃথা মায়ের একটা কথা ঠিক শুনতে পেল। ছাড় তুই অভ্রের কথা, আজকের দিনে কাউকেই ঠিক বিশ্বাস হয় না। ঘড়িতে তখন 11:45। বৃষ্টি তখন একইভাবে চলছে। যদিও বাজের শব্দ সামান্য হলেও কম, হঠাৎই কি যেন একটা দেখে লাবণ্য হাতের ব্যাগ দিয়ে মাথাটা সামান্য আড়াল করে ছুট দিল। আমাদের লাইনের বাস ওটা, আমি চললাম রে পৃথা,
অভ্র, তুই কিন্তু পৃথাকে বাড়ি পৌঁছে তারপরই বাড়ি যাস। এইটুকু কিন্তু করিস অভ্র, পৃথাকে এত রাতে একা ছাড়িস না। আমারই তো যত দায়িত্ব। অভ্রের মুখ রীতিমতো বিরক্ত। বাবার কাছে স্যারের ফোন নাম্বার আছে, এখন বাবা যদি স্যারকে ফোন করে তাহলে তো আমি শেষ। কেন যে মরতে তোদের কথা শুনতে গেছিলাম। দেখি বাবা ফোন করার আগে আমিই বাবাকে ম্যানেজ করি কোনো মতে। হ্যাঁ বাপি, টিউশন থেকে বেরিয়েই আটকে গেছি গো, একটা দোকানের সেটে দাঁড়িয়ে আছি। তোমরা চিন্তা করো না একেবারেই। হ্যাঁ, কি বলছো? ক্যাব নিয়ে চলে আসতে? ক্যাব সার্ভিসও ঠিক কাজ করছে না বাপি, বাট ডোন্ট ওরি ড্যাড, আই উইল ম্যানেজ। দেখ, তোদের পাল্লায় পড়ে পাকা মিথ্যুক হয়ে গেলাম। কি বলবে পৃথা? মোবাইলের আলো বলছে রাত এখন 11:10। এর মধ্যেই মা বেশ কয়েকবার ফোন করেছে। ফোনেই মাকে আশ্বস্ত করেছে পৃথা, কিন্তু সে নিজেই তো আর ভরসা পাচ্ছে না। তার কাছে ক্যাবে যাওয়ার মতো টাকাও নেই। তবে অভ্র যখন আছে নিশ্চয়ই কিছু একটা করবে। হঠাৎই অভ্রের গলায় উত্তেজনার ছোঁয়া। উফ, শেষমেশ রেসপন্স করলো। এখনও লোকেশনে পৌঁছতে 7 মিনিটের মতো লাগবে। এই ক্যাবের অর্ধেক ফেয়ার কিন্তু তুই কালকের মধ্যে আমাকে দিয়ে দিস। এখন আমি নয় অনলাইন পেমেন্ট করে দেব। পৃথার এখন কোনো কিছুই কানে ঢুকছে না। মনে মনে খালি হিসেব কষে চলেছে। এখান থেকে যদি 11:30টার মধ্যেও গাড়িটা ছাড়ে, তার বাড়ি ঢুকতে ঢুকতে রাত প্রায় 12:15 বাজবে। গলির মোড় থেকে হেঁটে তাদের বাড়ি পৌঁছতে মিনিট 6 মতো লাগে। তবে অভ্র নিশ্চয়ই তাকে বাড়ির দোরগোড়ায় নামিয়ে দিয়ে তারপরেই ঘরে ফিরবে। এখন আর অত চিন্তা করার মতো শক্তি ছিল না পৃথার। কিন্তু পৃথার চিন্তা অনুযায়ী কিছুই হলো না। গলির মুখেই অভ্রের ধারালো গলা। এখানেই নেমে এটুকু পথ বরং হেঁটেই চলে যা পৃথা, ক্যাব এই গলির মধ্যে ঢুকবে না। আর এত রাতে তোকে একা এই ক্যাবের থেকে নামতে দেখলে লোকে আমাকে ভুল ভাবতে পারে। তোর কোনো চিন্তা নেই, পৌঁছে আমাকে টেক্সট করিস। আর ভাড়ার অর্ধেক টাকাটা কাল অবশ্যই দিয়ে দিস রে। অভ্র জাস্ট একটু ক্যাব থেকে নেমে পৃথাকে 2 পা এগিয়ে দিয়েই আবার ক্যাবে উঠে গেল। গাড়িটা বেরিয়ে যেতেই একটা অজানা ভয় চেপে ধরল পৃথাকে। রাস্তায় এখনও গোড়ালি ডোবা জল। বাবা ঘরে থাকলে নিশ্চয়ই এখানে এসে অপেক্ষা করত। এদিকে মাকেও বলে দিয়েছে যে অভ্র তাকে ঠিক পৌঁছে দেবে। মা তাই একটু হয়তো নিশ্চিন্তে আছে। মোবাইলের আলো দেখিয়ে দিচ্ছে রাত 12:20। ঠাকুরের নাম করতে করতে এগোয় পৃথা। জলের ছলকানিতে জিন্সের তলাটা ভিজে সপ সপ করছে। উল্টো দিক থেকে কে যেন একটা আসছে না? বুকের ভিতর একটা বল দপ করে লাফিয়ে ওঠে পৃথার। না, কাছে আসতেই বোঝা গেল একজন মহিলা, বেশ সুন্দর পরিপাটি করে সাজগোজ করা। দূরত্বটা একটু কমতেই থমকে দাঁড়ালো মহিলা। লাইনে নতুন নামলি নাকি রে? এ পাড়ায় তো কোনোদিন দেখিনি। যে ঢ্যামনাটা তোকে গাড়ি থেকে নামিয়ে দিল ওটা কি তোর দালাল? কার বিছানা গরম করার কন্ট্যাক্ট পেলি? কানের ভেতর কে যেন তরল সীসা ঢেলে দিল পৃথার। কি বলছেন আপনি? আমি টিউশন থেকে ফিরছি, বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম, আর বৃষ্টি একটু ধরলে একসাথে ক্যাব বুক করে চলে এসেছি। ঘরে আমার মা খুব চিন্তা করছে, আর যাকে হয়তো আপনি দেখলেন সে আমার বন্ধু। বন্ধু? বলেই একটু মুচকি হাসলেন মহিলা। তা বন্ধুই যদি হতো তাহলে ওই চিকনাটা তোকে ঘর পর্যন্ত পৌঁছে দিল না কেন বে? তাহলে বুঝে দেখ কেমন মেরুদণ্ডহীন বন্ধু তোর। শালাকে বলবি একটা ভালো দেখে অর্থোপেডিক দেখিয়ে নিতে, তাও যদি সিদ্ধানাটা একটু সোজা হয়। পৃথা এবার একটু সাহস নিয়েই বলে ফেলল, আপনি এত রাতে কি করতে বেরিয়েছেন ঘর ছেড়ে? ঘরে কারো শরীর খারাপ হলো নাকি? গতর বেচতে বেরিয়েছি মামনি। মহিলার মুখে কেমন একটা বীভৎস হাসি। এই জল বাদলের রাতেই তো মানুষের ভেতর পশুগুলো নখ দাঁত বের করে বেরিয়ে আসে। তখন ওদের এই খিদেটাকে যদি ঠান্ডা করতে না পারি, তবে তো তোদের মতো সাধারণ মেয়ের ওপর ওদের নজর পড়বে। দেখলি না বাঞ্চতগুলো ওই ডাক্তারনিকে কেমন ছিঁড়ে ছিঁড়ে খেলো? তাই এই পশুদের খিদে মেটানোর জন্যই আমি বেরোই, রোজই বেরোই। আর এই সব রাতে তো ডবল রেট জুটে যায়। তোকে দেখেই মনে হচ্ছে তুই বেশ ভয় পেয়েছিস। চল,
তোকে বাড়ি পর্যন্ত ছেড়ে আসি। ভয় পাস না বোন, যদি কোনো পশু আক্রমণ করে তবে আমার শরীরটা পেতে দেব ওদের সামনে, তোর শরীরে আঁচ পড়তে দেব না। আমি তো এঁঠো পাতারে, তবে মাঝে মাঝে ভাবি কি জানিস, মাসে 1-2বার এই কুত্তা বাচ্চাগুলোকে ফ্রিতে দেহ দান করব। তাতেও যদি সাধারণ মেয়েগুলো রেহাই পায়। চল চল জলদি হাঁট, তোকে পৌঁছে আবার আমাকে খদ্দের খুঁজতে বেরোতে হবে। বাড়ির গেটের সামনে আসতেই দেখা গেল জানালার ফ্রেমে মায়ের মুখ। পৃথাকে দেখেই তড়িঘড়ি করেই দরজা খুললেন। ভালো আছিস তো বাবু? কোনো বিপদ হয়নি তো? আর তোর সাথে ইনি কে? অভ্র কোথায়? অভ্রের কথা পরে বলছি মা। পৃথার গলায় এক রাশ শান্তি। আর ইনি আমার একজন দিদি, রাস্তায় একা দেখে পৌঁছে দিয়ে গেলেন তোমার মেয়েকে। গেটের কাছ থেকেই মহিলার গলা আবার ভেসে এলো। আসি রে বোন, এবার কাপড় জামা ছেড়ে খেয়ে নে, আর পারলে কাল তোর বন্ধুর মুখে আমার হয়ে একটা লাথি মারিস। অবাক হয়ে চেয়েছিল পৃথা ওই মহিলার গমন পথের দিকে। ওনার নামটা জানা হলো না, তবে এটা জানা হয়ে গেল এখনো অনেক মানুষের মেরুদণ্ড ঝুঁকে যায়নি।